করতে যাচ্ছি 14 গ্রামে, সেটাও আমাদের বর্তমান সরকার নির্দেশনা অনুযায়ী প্ল্যান করা আছে। ভবিষ্যতে হয়তো বছর খানিকের মধ্যে বা 1 বছর 2 বছরের মধ্যে 14 গ্রাম নতুন একটা ব্যাটালিয়ন হবে, একটা ব্যাটালিয়ন হেডকোয়ার্টার হবে, আর বিওপি আরও 10টি নতুন বিওপি হবে। তো জনবল টা ঠিক আছে, আমাদের অসুবিধা নেই, ব্যাটালিয়নে যতটুকু জনবল থাকে স্বাভাবিকই আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের মেইন চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে বর্ডারে যে আমাদের স্ট্রাকচার কোনো মানে অ্যালং দি বর্ডার কোনো রোড নাই। অ্যালং দি বর্ডার রোড না থাকার কারণে যখন আমাদের তো বিজিবি সদস্য যারা আছে বিওপিতে, এরা তো মানে 24 ঘন্টা ডিউটি করে, মানে দিন রাত সবসময় ডিউটি করছে, দেয়ার ইজ নো রেসপাইট। ঝড় বৃষ্টি শীত গরম সকল সময়ই আমাদের লোকজন টহল করছে। তো এই টহল করার সময় দেখা যায় যে একাধিক টহলও করে, একটা জায়গার মধ্যে একাধিক টহল করে, কিন্তু এক একটা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দেখা যায় আমাদের অলমোস্ট লোয়েস্ট যদি বলি 3.5 কিলোমিটার, হাইস্ট যদি বলি অনেক জায়গায় 7 কিলোমিটারও আছে। তো এই 3.5 কিলোমিটার থেকে 7 কিলোমিটার জায়গায় একটা টহল টিম বা 2টা টহল টিমের জন্য কাভার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। দেখা যায় তারা একটা জায়গার এক প্রান্তে আছে, আরেক প্রান্ত দিয়ে দেখা যায় গ্যাপটা হয়ে যায়। তো ওই সময়ে বিভিন্ন ধরনের আমরা যদি মানে চিন্তা করি যে দুর্ঘটনা ঘটে, যেমন চোরাকারবারি রিলেটেড বা চোরাকারবারি বা স্মাগলিং সর্ট অফ জিনিসপত্র, ওই সমস্ত জায়গা দিয়ে তখন হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। ফিজিক্যালি সব কিছু গার্ড করা অনেক সময় সম্ভবও হয় না, এটা যত জনবল বাড়াই না কেন, আমরা কমাই না কেন, একদম শারীরিকভাবে সব কিছুই করা সম্ভব না। যদি ভবিষ্যতে কখনো আমাদের সরকার কর্তৃক যদি কখনো বর্ডারে অ্যালং দি বর্ডার যদি রোড করা হয়, সেক্ষেত্রে হয়তো আমাদের মুভমেন্ট খুব দ্রুত হয়ে যাবে। এই ফোর্স দিয়ে হয়তো আমরা আরও ভালো দায়িত্ব পালন করি। এখন আমরা সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করছি, তখন হয়তো আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবো। সাম্প্রতিক সময়ে আমরা বেশ কয়েক জায়গায়, বিশেষ করে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটপথের সীমান্ত এলাকায় বললে বা ভিতর বা বাইরে, এরকম একটা জায়গাতে আমরা দুজনকে হত্যা মৃত্যুর খবর আমরা শুনলাম। এছাড়াও কুমিল্লার এই যে দীর্ঘ 240 কিলোমিটার এলাকায় এ পর্যন্ত কতজন নিহত হলেন বা ডেড বডি উদ্ধার হলো, এরকম একটা বিষয় ছাড়া আমাদের যে বর্ডারটা বললাম আমি, সুলতানপুর থেকে শুরু, মানে সরাইল ব্যাটালিয়ন থেকে শুরু হয়েছে আমাদের হবিগঞ্জের কাছাকাছি, হবিগঞ্জ থেকে শুরু করে প্রায় চিরাং পর্যন্ত, খাগড়াছড়ি পর্যন্ত, রামগড়, এখানে বর্ডার আমাদের। তো এই 235 কিলোমিটার বর্ডারে পুরোটাই হচ্ছে স্মাগলিং প্রন, মানে প্রচণ্ড পরিমাণে স্মাগলিং হয় এই জায়গাগুলো দিয়ে। আর স্মাগলিংয়ের সাথে আপনার এই যে আমরা যে হত্যার কথা বলছি, এটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেখানে স্মাগলিং যত বেশি হয়, সেখানেই হত্যাগুলো বেশি হয়। এবং এই হত্যাগুলো বিভিন্ন সময় হচ্ছে স্থানীয় ইন্ডিয়ানদের মাধ্যমে বা পার্শ্ববর্তী দেশের লোক বা আমাদের বিএসএফের মাধ্যমে, অনেক সময় বিএসএফের গুলিতেও নিহত হচ্ছে। যেমন লেটেস্ট যেটা হলো সর্বশেষ, সেখানে আমরা দেখলাম যে আমাদের সুলতানপুর ব্যাটালিয়নের এই ওয়ারের মধ্যে 2 জন বাংলাদেশিকে গুলি করে বিএসএফ কর্তৃক হত্যা করা হয়েছে। তো এটা খুব খুব বেশি হচ্ছে সেটা বলবো না, আবার কম হচ্ছে সেটাও বলবো না, কারণ হত্যা তো হত্যা, এটা আসলে কম বেশি বলার কোনো অবকাশ নেই। আমি যদি গত 3 বছরের পরিসংখ্যান দেই, সেক্ষেত্রে গত 3 বছরে হয়তো আমার মনে হয় টোটাল সব মিলে 7 থেকে 8 জন এই ধরনের হত্যার শিকার হয়েছে। আর এই হত্যার কারণগুলো যদি আমরা মানে দেখতে চাই যে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য হিসেবে, যে কেন এই ধরনের হত্যার কর্মকাণ্ড হচ্ছে, তো এটা খুব অনাকাঙ্ক্ষিত ঘটনা। যে বর্ডারে আমাদের যে বললাম যে আমাদের এই বর্ডারটা অত্যন্ত স্মাগলিং প্রন, চোরাচালান, প্রচুর পরিমাণে চোরাচালানি হয়। তো আমাদের সীমান্তের অনেক লোকজনই, আমরা বিভিন্ন বয়সের বিভিন্ন লোকজন অনেক সময় দেখা যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে কারবারিদের সাথে সহযোগী হিসেবে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত হয়ে যায়। যখনই সে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত হয়ে যায়, তখনই এই ধরনের ঝুঁকিটা বেশি চলে আসে বলে আমার মনে হয়। এটাকে আসলে মানে রিকভারি করা বা কমিয়ে আনার কোনো পরিকল্পনা বা কোনো প্রচেষ্টা আছে কিনা? কমিয়ে আনার যে পরিকল্পনা, এটা তো একমুখী পরিকল্পনা না, এটাতে আসলে বহুমুখী পরিকল্পনা দরকার। বহুমুখী পরিকল্পনার মধ্যে সবচেয়ে বড় যেটা আমি বলতে পারি, আমরা বর্ডার গার্ড বাংলাদেশ আমরা কী করি, যেহেতু আমরা প্রাইমারি সংস্থা বর্ডারে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তো বর্ডারে আমরা অ্যালং দি বর্ডার আপনাকে বলেছি, আমরা সবসময় পেট্রোল করছি, আমরা লোকজনকে মোটিভেট করছি, প্রতিনিয়ত অপারেশন দিচ্ছি, আপনারা স্মাগলিংয়ের সাথে জড়িত হবেন না, বর্ডারের কাছাকাছি যাবেন না, যেহেতু 150 কিলোমিটার যাওয়া ঠিক না। এছাড়া আমরা তাদেরকে এবং বিভিন্ন ধরনের কাজেও দিচ্ছি আমরা, যদিও আমাদের অতটা হয়তো অনেক সীমাবদ্ধতা অর্থনৈতিকভাবে, তারপর আমরা চেষ্টা করি কর্মসংস্থান কিছু কিছু দেওয়ার জন্যে। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল কাজ বিজিবি হিসেবে। এছাড়া আমাদের স্থানীয় রাজনীতিবিদ যারা, পলিটিশিয়ানস বা অন্য ধরনের যারা, মানে অন্য ডিপার্টমেন্টে, তারাও কিন্তু কাজ করছে। পলিটিশিয়ান যারা নেতৃবৃন্দ আছে, তারাও বোঝাচ্ছে যে যেন না করা হয়। গভর্নমেন্টের অন্য মেশিনারিজ যারা, তারাও কিন্তু কাজ করছে, মোটিভেট করছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে, যাতে আমাদের লোকজন এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে না যায়।
আর বাইরের অংশ যেটা মানে আমাদের বিএসএফের কথা যদি বলি, সেক্ষেত্রে বিএসএফের সাথে সবসময় আমরা কড়া ভাষায় কথা বলছি, আমরা মেসেজ দিচ্ছি, মিটিং করছি যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, যেন তারা এগুলো, এবং যে ঘটনাটা সর্বশেষ আমাদের হলো, এই ঘটনাটা হওয়ার পরে কিন্তু আমরা প্রোটেস্ট নোট পাঠিয়েছি, আমাদের কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং হয়েছে, আমাদের কমান্ডিং অফিসার লেভেলে ফ্ল্যাগ মিটিং হয়েছে, আমাদের সেক্টর কমান্ডার লেভেলে মিটিং হয়েছে, এবং কড়া ভাষা আমরা বলেছি, এবং প্রতিটি জায়গাতে আমাদের রিজিয়ন কমান্ডার লেভেলে কথা বলা হয়েছে ওদের আইজি ত্রিপুরার সাথে। তো প্রতিটা লেভেলে আমাদের নিশ্চিত করা হয়েছে যে আত্মরক্ষার্থে যে তারা ফায়ার করেছে, এবং এটা নিয়ে তারা একটা থরো ইনভেস্টিগেশন করছে, এবং ইনভেস্টিগেশনের যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে তারা পানিশমেন্ট বা তাদের শাস্তিমূলক ব্যবস্থার আওতায় নিয়ে আসবে। তো সব ভাবেই আমরা কাজ করছি। মিডিয়াতে আপনারা কাজ করছেন, আপনারা মিডিয়া এখন বড় ধরনের ভূমিকা রাখছে। সো লোকজনকে সচেতন করা যে আমরা যেন এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না যাই, এটা সবচেয়ে বড় বিষয় আমার কাছে মনে হয়। যদি সীমান্তের লোকজনগুলোকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, আমরা যদি ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু এই জিনিসপত্রগুলোর মাত্রা অনেক কমে যাবে, এবং যখন এই ধরনের চোরাকারবারি বা চোরাকারবারি রিলেটেড অপরাধ কমে যাবে তখন কিন্তু এই ধরনের হত্যার অনেক কমে যাবে, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। স্যার, অপরাধ দমনে সীমান্ত সড়কটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনাদের কাছে? সীমান্ত সড়ক তো খুবই গুরুত্বপূর্ণ, এটার তো গুরুত্বের কোনো শেষ নাই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে একটা সীমান্ত সড়ক করার জন্য অনেকগুলো জিনিস দরকার, জায়গা দরকার সীমান্তের মধ্যে, তারপরে আপনার মনে করেন যে এটার জন্য ফাইন্যান্স দরকার, টাকা পয়সা দরকার, বাজেট দরকার। আমাদের হয়তো আমরা হয়তো এখন করতে পারছি না, বাংলাদেশ সরকার নিশ্চয়ই করবে, হয়তো আজকে করবে বা 10 বছর পরে 20 বছর পরে করবে। মানে প্রচুর পরিমাণে আমাদের টাকা দরকার। সীমান্তে যে রাস্তাটা আমাদের দরকার, সেই রাস্তাটা যেটা দরকার হচ্ছে আমাদের স্মাগলিং বন্ধ করার জন্যে, কিন্তু হয়তো এখন বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমাদের দেশের অভ্যন্তরীণ রাস্তাঘাট বা আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা আমাদের ইকোনমির জন্য বেটার। তো আপনার যে প্রশ্ন যেটা করলেন সীমান্ত রাস্তা বা করার জন্য, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট মেবি এটার জন্য যে ধরনের ফাইন্যান্স বা টাকা পয়সা দরকার, আমরা হয়তো এখন অ্যাফোর্ড করতে পারছি না। আমরা যখন পারবো নিশ্চয়ই, ইনশাল্লাহ সরকার নিশ্চয়ই অবশ্যই এটা করবে। শেষ প্রশ্ন হচ্ছে স্যার, শূন্য রেখা স্যার টাকা মানে তারা যে তার কাটার বেড়া দেওয়া হলো, এতে করে কি স্যার অপরাধ কমছে কিনা সেটা তারতম্য কি মানে? অবশ্যই আপনার দেখেন, মানে আপনার কথা শূন্য রেখাতে কেউ কখনো তার কাটা বেড়া দেয় না। আপনাকে যদি আমি বলি, শূন্য রেখা ওই পাশে 150 গজ, আমাদের পাশে 150 গজ, এই জায়গাটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড, এরপর যার দেশের এলাকা শুরু হয়। সো শূন্য রেখাতে কখনোই আপনার তারে বেড়া হয় না, তারা কাটাতারে বেড়া দিলে 150 গজ বাইরে দিয়ে দেয়। কিছু কিছু জায়গাতে 150 গজের কমও আছে, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের সরকারের সাথে কোনো একটা কনসেন্ট নিয়ে, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের সাথে একটা নীতিগত অনুমোদন নিয়ে তারপরে তারা করেছে। বাট ইন জেনারেল এটা 150 গজের বাইরে। এখন 150 গজের বাইরে যখন কাটাতারে বেড়া দিচ্ছে, এই কাটাতারের বেড়াটা একদিকে ভালো, কারণ কাটাতারের বেড়া থাকলে অবৈধভাবে আপনার যাওয়া আসা হচ্ছে না, আমাদের লোকজন ওই দেশে যেতে পারছে না, ওদের লোকজন আসতে পারছে না, এবং এটা অপরাধমূলক কর্মকাণ্ড আপনার নিয়ন্ত্রণ করতেও সহযোগিতা করছে। তো এটা এক ক্ষেত্রে ভালো, আবার আরেক ক্ষেত্রে খারাপ। যদি আমি অন্যভাবে বলি যে খারাপ এই কারণে যে আপনার একটা বাউন্ডারি তো ন্যাচারাল, মানে একটা বাউন্ডারি যখন হচ্ছে বর্ডার, আমাদের বর্ডারে যারা থাকে এদের আবার ওই পাশে আত্মীয় স্বজন থাকে, তাদের পক্ষে তো প্রতিনিয়ত পাসপোর্ট ভিসা করে ওই পারে যাওয়া সম্ভব হয় না। তারা হয়তো দেখা যায় রাতের আধারে একটু যাওয়া আসা করে, অপরাধমূলক কর্মকাণ্ডের কথা বলছি না, আমরা টকিং অ্যাবাউট যে তারা অপরাধ করছে, বাট অনেক সময় পরিবারের লোকজন এই পাশে যায়। বিভিন্ন সময় দেখা যায় একজন মারা গিয়েছে, দাঁড়িয়ে আছে মানে সীমান্তের এই পার থেকে জানাজা পড়া হচ্ছে, ভাই থাকে ওই পাশে তো এটা আবার বর্ডারের লোকজনের জন্য একটু ডিফিকাল্টিস সৃষ্টি করে, যে তাদের যারা ঘনিষ্ঠ আত্মীয় তাদের সাথে যোগাযোগটা মেনটেন করতে পারে না। আবার অপরাধের দমনের ক্ষেত্রে এটা ভূমিকা রাখে। সো দুই দিকেই ভালো মন্দের বিষয়টা থেকে যায় আর কি। থ্যাংক ইউ সো মাচ। আপনার আমরা লাশ ওই যে ইন্ডিয়াতে যখন মারা যাচ্ছে কেউ, হ্যাঁ, মারা গেলে আমরা এটা তো মানে ন্যাচারাল কোনো কিছু না, একসময় পুরোটা একসাথে ছিল, এখন বাউন্ডারি হয়ে গেছে। তো বাউন্ডারি হওয়া মানে তো আর আমি আমার ভাই ব্রাদার হচ্ছে বিষাদি হচ্ছে আপনার এখান থেকে আপনার এখান, আর অনেক লোকজনই অনেক কারণে, বর্ডারের লোকজন অনেক কারণেই বর্ডারের এপাশ ওপাশের উপর ডিপেন্ডেন্ট। আর এখন 2 জন, সব মিলে 5 জন হলো, 23 থেকে 26 পর্যন্ত 5 জন। যদি আমাদের বিষয়ে আমরা রিসেন্টলি যেটা শুনেছি, মিডিয়ার মাধ্যমে শুনেছি যে বিভিন্ন ধরনের
আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন প্রদেশে সরকার পরিবর্তন হয়েছে বিভিন্ন জায়গাতে, এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য আসছে যে পুশিং হবে, বাংলাদেশে অনেক ধরনের পুশিং হবে। তো এই ব্যাপারে মিডিয়াতে শুনেছি, কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না, কিন্তু আমাদের পর্যায়ে বিজিবিতে জাস্ট কিছুদিন আগে আমি বললাম, আমি সেক্টর কমান্ডারের সাথে মিটিং করেছি ওই পাশে, আমি স্পষ্ট বলে দিয়েছি যে আমাদের কোনো ধরনের পুশিং আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে যেন না হয়, এবং হলে এর পরিণাম ভালো হবে না। আমাদের যে সেক্টর কমান্ডার যিনি আছেন ওর পাশে, আমার কাউন্টার পার্ট, উনি আমাকে নিশ্চিত করেছেন যে ওনার এই পুরোটাই প্রোপাগান্ডা, এবং আমাদের এই এলাকা যেটা 240 কিলোমিটার এলাকা দিয়ে কোনো ধরনের পুশিং হবে না, হওয়ার কোনো সুযোগ নাই। আর পুরোটাই ওনারা বলছেন যে এটা মিডিয়ার তৈরি, এরকম পুশিং করার কোনো দরকার নেই। যদি এরকম হয় যে মানে আমাদের দেশের লোকজন যদি পার্শ্ববর্তী দেশে থাকে, এবং সেটা যদি তারা জানায় আমাদেরকে যে একটা ব্যক্তি বা 5 জন ব্যক্তি বা এক দল ব্যক্তি তারা বাংলাদেশের এবং তারা তাদের পার্শ্ববর্তী দেশে আছে, তো ওই ইনফরমেশনটা আমাদেরকে জানানোর পরে আমি বলেছি যে উইল ভেরিফাই, আমরা ভেরিফাই করবো সে আমাদের দেশের কিনা। ভেরিফাই করা এখন খুব সহজ, এনআইডি আছে, বাবা মা আছে, মা আছে, এলাকার চেয়ারম্যান আছে, ভেরিফাই করে, ইভেন আমার পুলিশের মাধ্যমে ভেরিফাই করে, ভেরিফাই করে যদি আমরা দেখি যে সে বাংলাদেশ, তাহলে আমরা তো নিতে তার কোনো সমস্যা নেই। একটা বাংলাদেশের লোক যদি ভারতে কোনো কারণে যায়, বাংলাদেশের লোকজন অনেক কারণেই পাশের দেশে যায়, যেতে পারে, অনেক সময় অনেকে ভিসা পাসপোর্ট এফোর্ড করতে পারে, ছোটো একটা চিকিৎসার জন্য চলে যায়। তো তারা যদি যায় এবং তারা যদি ঠিকমতো ফেরত না আসে, এবং সে যদি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাইক বিএসএফ বা ইন্ডিয়ান পুলিশের কাছে অ্যাপ্রিহেন্ডেড হয় এবং তাকে যদি বাংলাদেশে ফেরত পাঠায়, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আমাদের দেশের মানুষ আমরা বুঝে নিই, কিন্তু এই জন্য তো লোকজন প্যাক করে ধরে পুশ করে বাংলাদেশের মধ্যে পাঠানোর পাঠানোটা ঠিক না। এখন মিডিয়াতে যেটা শুনছি, ওনাদের পার্শ্ববর্তী দেশে এরকম যাকে নিয়েই কনফিউশন হবে তাদেরকে ধরে ধরে পাঠিয়ে দিবে। ওই ধরনের পরিস্থিতি হওয়ার সুযোগ আমাদের এই বর্ডারে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া বা কুমিল্লা বর্ডারে বা ফেনী বর্ডারে হওয়ার সম্ভাবনা কম। 5 আগস্টের পরে তো স্যার হচ্ছে যে বেশ কিছু পুশিং হয়েছিল স্যার। এরপর হচ্ছে যে আপনারা ওই যে বললেন যে এখানে অবস্থান করতেছে বাংলাদেশি নাগরিক, তাদেরকে আপনাদের সাথে আলোচনার সাথে বৈঠকের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসলো, এটা তো ঠিক আছে, কিন্তু পুশিং কিছু হলো সেগুলো নিয়ন্ত্রণ করলেন কীভাবে? এখন এখানে আপনি যেটা বলছেন 5ই আগস্টের পরে যে পুশিংগুলো আমরা মিডিয়াতে দেখেছি, বিভিন্ন জায়গা দিয়ে পুশিং করার চেষ্টা করা হয়েছে। এখন কেন করা হয়েছে, তখন আসলে দেশের পরিস্থিতিটা অস্থিতিশীল ছিল, আনস্টেবল ছিল, সব লেভেলেই আমাদের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশের একটা রিলেশনশিপে একটা একটু খারাপ পরিস্থিতি ছিল। ওই কারণে সব জায়গাতে না হলেও কিছু কিছু জায়গাতে দেখা গেছে যে হয়তো বিএসএফের যিনি ছিলেন, অফিসার যিনি ছিলেন হায়ার র্যাঙ্কে, ওনারা হয়তো চেষ্টা করছেন কিছু একটা করবেন, যাদেরকে নিয়ে ওনাদের সন্দেহ হয়েছে, বা ইভেন যদি বাংলাদেশের লোকজন পায় তাহলে তারা পুশিং করার চেষ্টা করছে। তো এটা বর্তমানে হওয়ার সুযোগ কম, কারণ সর্বোপরিভাবে আমরা ওনাদেরকে বলেছি যে পুশিং ইজ তো খুব ভেরি কমপ্লিকেটেড অপারেশন। কমপ্লিকেটেড এই কারণে যে আসলে আপনি যদি কনফিউজ থাকেন যে সে কি আসলে কোন দেশের, এরকমও তো হতে পারে সে আপনার নিজের দেশেরই, তাকে আপনি জোর করে পুশিং করতেছেন। তো আপনি তাকে একদিকে দিলেন, আমরা আবার এখান থেকে আবার পুশিং করলাম। এখন আবার দেখা গেলো ফায়ার যদি হয়, ওনারা ফায়ার করে, আমার ফায়ার করলে অনেক ক্যাজুয়ালিটি হতে পারে। এই জন্য অফিসিয়াল চ্যানেল ফাংশন করাটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো কিছু দুইটা দেশের মধ্যে যখন হচ্ছে, এটা তো একটা ডিপ্লোম্যাটিক নর্ম আছে, গায়ের জোরে তার কোনো কিছু করা যায় না। তো এই কারণে তখন বিভিন্ন জায়গা থেকে আমরা বলেছি, বিজেপিতে তখন যারা ছিল, আমি এখানে ছিলাম না, আই ওয়াজ নট হিয়ার, আমরা বলেছি যদি এরকম বাংলাদেশের হয় কেউ, একজন বা দুইজন, সেটা আমাদের অফিসিয়াল চ্যানেলে জানান, চিঠি দিয়ে জানান আপনারা যে হ্যাঁ এই ভদ্রলোক, এটা এনআইডি নাম্বার এত, বাড়ি এত, এটা সেটা, লেট আস ভেরিফাই। বাংলাদেশের যদি কোনো ব্যক্তি ইন্ডিয়াতে থাকে, এটা তো আমাদের জন্য ভেরিফাই করা তো কঠিন কোনো কিছু না। এখন তো আমাদের উই হ্যাভ এনআইডি, আমার তো এনআইডি কার্ড আছে, সবার এনআইডি কার্ড আছে। তো ভেরিফাই করার পর যদি আমরা পাই যে না আসলে বাংলাদেশে, তো অফিসিয়াল চ্যানেলে আমাদেরকে দেন, আমরা ফেরত নিয়ে নিই। পুশিং করা তো দরকার। এখন ওনারা ওই সময়ে কেন পুশিং করছেন, এটার উত্তর আমার কাছে জানা নেই। যদি যখন করেছেন, আমার কাছে মনে হয়েছে যে কাজটা আসলে ঠিক হয়নি।